কয়টা বাজে খেয়াল আছে? জমিদারের মেয়ের মতো শুয়ে আছো এখনো? আমি অফিসে যাব সেটার খেয়াল নেই নাকি? এরা যে তোমার স্বামীর বাড়ি ভুলেই গেছো? ফয়সালের তিক্ত কথাগুলো কানে আসতেই আস্তে করে চোখ খুলে তাকায় সেতু। অনেক কষ্ট নিয়ে বলে, এভাবে বলছো কেন? আজকে আমার শরীরটা একটু খারাপ, পিরিয়ড হয়েছে, পেট খুব ব্যথা করছে, উঠতে পারছি না, মাথা ঘুরছে। যখন ভালো থাকি তখন তো এমন অনিয়ম করি না। তোমার এই অসহ্যকর পিরিয়ডের জন্য কি আমি এখন না খেয়ে অফিসে যেতে হবে নাকি? প্রতিবার একই কাহিনী। সামান্য পিরিয়ডের জন্য বিছানায় পড়ে থাকতে হবে নাকি সারাদিন? আমি বুঝি এসব কিছুই বাহানা কাজ থেকে ছুটি পাওয়ার জন্য। সেতু কোনো রকমে পেট খামচে ধরে উঠে বসে বলল, এসব তুমি কি বলছো? এটা আমার সংসার, দিন শেষে তো আমাকেই কাজ করতে হবে। আমাকে তো আর 10টা কাজের লোক এনে দাওনি যে আমি কাজ না করলে তারা সামলে নেবে। যতই কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করি, দিন শেষে সে কাজগুলো আমাকেই করতে হবে। তাই বাহানা দেওয়ার কোনো মানেই হয় না। সবসময় তো আমি খাটাখাটুনি করি। মাত্র কয়েকটা দিন তোমার অ্যাডজাস্ট করতে সমস্যা হয়, আমার সমস্যাটাও তো একটু বোঝার চেষ্টা করো। ফয়সাল চরম বিরক্ত হয়ে বলল, কেমন সমস্যা হয় আমার জানা আছে। আমার মায়ের কি কোনোদিন এসব হয়নি? তখন কি আমার মা তোমার মতো বিছানায় শুয়ে থাকতো নাকি সারাদিন? সে অবস্থাতেও আমার মা ঠিকই কাজ করে গেছে। এখন আধুনিক যুগে সব মেয়েদের একটা বাহানা পেলেই হয়। ফয়সাল, তুমি বিষয়টা নিয়ে কতটুকু জানো আমি জানি না, তবে এটা তোমার জেনে রাখা উচিত যে সবার সমস্যা এক হয় না। হয়তো তোমার মায়ের এই সময় কোনো সমস্যা হতো না, ব্যথা করতো না। সবার যে এই সময় পেট ব্যথা হবে সেটা গ্যারান্টি নেই। তোমার মায়ের ব্যথা করতো না বলে যে আমারও পেট ব্যথা হবে না, এটা ভেবে ভুল করো না। তোমার তর্কের সাথে আমি কোনোদিন পারবো না। অযথা তোমার সাথে ঝগড়া করে আমার সময় নষ্ট করতে চাই না। আমি অফিসে যাচ্ছি। ফয়সাল হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। সেতু অসহায় মুখে ফয়সালের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। প্রতি মাসে তার যখন পিরিয়ড শুরু হয় তখনই সে ফয়সালের এমন দুর্ব্যবহার সহ্য করতে থাকে। একদিকে পেট ব্যথা ও শরীর খারাপ, অন্যদিকে স্বামীর এমন ব্যবহারে নিজেকে দিশেহারা লাগে সেতুর। ফয়সাল তাকে বুঝতেই চায় না। সে মনে করে সেতু নাটক করছে। পিরিয়ডের ব্যথাকে সে তুচ্ছ মনে করে। দুপুরে বিছানা থেকে কোনো রকমে উঠে গিয়ে রান্নাঘরে দাঁড়ালে সেতু শক্তিতে কুলোয় না কিছু রান্না করার। সে সকাল থেকে কিছু খায়নি। প্রচণ্ড খিদে পেয়েছে তার। অথচ অন্যদিকে সে জানে তার স্বামী ফয়সাল ঠিকই সকালে নাস্তা কোনো রেস্টুরেন্টে করে নিয়েছে। এখন রান্না করতে না পারলে সে তো দুপুরের খাবারও মুখে তুলতে পারবে না। তাই কোনো রকমে ডিম ভেজে নিয়ে শুকনো ভাত দিয়ে খেয়ে নিল সে। রাতের বেলা পাশাপাশি শুয়ে আছে সেতু আর ফয়সাল, তবে দুজনের মাঝে বেশ দূরত্ব। বিশেষ করে ফয়সাল সেতুর থেকে দূরত্ব বজায় রেখেছে। আচমকা ফয়সালের হাত সেতুর হাতে স্পর্শ করলে তৎক্ষণাৎ ফয়সাল এমনভাবে হাত সরিয়ে নেয় যেন তার হাত কোনো আবর্জনা স্পর্শ করেছিল। সেতু অবাক চোখে ফয়সালের দিকে তাকায়। ফয়সাল চোখ মুখ জড়িয়ে সেতুকে ইশারা করে বলে, ওদিকে একটু দূরে সরে গিয়ে ঘুমাও তো। এদিকে এসো না। কেন? তুমি এমন আচরণ করছো কেন, যেন আমরা দুজন কেউ কাউকে চিনি না? ফয়সাল নাক সিটকে বলে, আমার গা ঘিন ঘিন করে। সেতু উঠে বসে। কেন? আমার পিরিয়ড হয়েছে তাই? ফয়সাল উত্তর দেয় না। তার এই মৌনতায় সেতু নিজের জবাব পেয়ে যায়। তোমার মতো নীচ মন মানসিকতার মানুষ আমি আর দুটো দেখিনি। সামান্য পিরিয়ড হয়ে তুমি আমার সাথে যে আচরণ করছো, এটা এই যুগের মানুষের সত্যি লজ্জাজনক। অথচ পিরিয়ড শেষ হলেই আমাকে কাছে টেনে নিতে দুইবারও ভাববে না। আমাদের মেয়েদের এই সমস্যাটাকে তোমরা কেন স্বাভাবিকভাবে মেনে নিতে পারো না বলো তো? আমি অত শত জানি না। আমার তোমার কাছে ঘেঁষে থাকতে ভালো লাগছে না, এটাই জানি। সেতু আর কিছু বলার ভাষা খুঁজে পায় না। শুধু মনে মনে প্রার্থনা করতে থাকে এমন মানুষ যেন কারোর জীবনসঙ্গী না হয়। পরদিন সকালে হঠাৎ সেতুর বাড়িতে তার পুরনো বান্ধবী আখি আসে। আখি একজন ডাক্তার। অনেকদিন পর বান্ধবী দেখা পেয়ে আবেগপ্রবণ হয়ে তাকে জড়িয়ে ধরে সেতু। তারপর দুজন সোফায় বসে নিজের মনে জমানো সমস্ত কথা বলতে শুরু করে। এক পর্যায়ে আখি খেয়াল করে সেতু মাঝে মাঝে তার পেট চেপে ধরছে। আখি বিষয়টা বুঝে সেতুকে জিজ্ঞেস করে, কী রে, কোনো সমস্যা? পিরিয়ড হয়েছে নাকি তোর? সেতু সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ, আজকে 3 দিন হলো। পেট ভীষণ ব্যথা করে পিরিয়ড হলে, কোনো কাজ করতে পারি না। ফয়সাল ভাইয়া তোকে কাজে সাহায্য করে না? আখির কথা শুনে সেতু তাচ্ছিলের হাসি দিয়ে বলে উঠল, সাহায্য আর ফয়সাল, কি যে বলিস! যে মানুষটা আমার পিরিয়ড হলে আমার থেকে 100 হাত দূরে থাকার চেষ্টা করে, সেই মানুষটা আমাকে সাহায্য করবে? পিরিয়ড হলে যে আমাকে সামান্য মূল্যও দেয় না, আমার যে যন্ত্রণা হচ্ছে তা বোঝার চেষ্টা করে না, আমাকে অবহেলা করে সে আমায় সাহায্য করবে? মানে ভাইয়া এমন করে তোর সাথে? সেতু একে একে সমস্ত ঘটনা খুলে বলে। ফয়সাল তার সাথে যেমন ব্যবহার করে সব বলে। আখি সব শুনে বলল, এসব তো চলতে দেয়া যায় না, এর একটা বিহিত হওয়া দরকার। ভাইয়াকে বুঝতে হবে পিরিয়ড হলে একটা মেয়ে ঠিক কেমন লাগে। কি করে বোঝাবো তাকে? আখি মুচকি হাসে। সেতুকে কিছু বুদ্ধি শিখিয়ে দেয়। সেতু তা শুনে খুশি হয়। আজ সকালে পেট ব্যথায় নড়াচড়া করতে পারছে না ফয়সাল।
বিছানা থেকে ওঠা তো দূরে থাক, সামান্য এপাশ থেকে ওপাশ হতে গেলে পেটে চিনচিনে ব্যথা যেন তাকে গুড়িয়ে দিচ্ছে। ফয়সাল পেট ধরে শব্দ করে আর্তনাদ করে উঠল। তার সে আর্তনাদে রান্নাঘর থেকে ছুটে এলো সেতু। কি হয়েছে তোমার, এমন চিৎকার করছো কেন? ফয়সাল দু হাতে পেট চেপে ধরে কোনো রকমে বলল, পেট ব্যথায় মরে যাচ্ছি রে, একটু যন্ত্রণা থামছে না, যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে আমার। কিছু করো প্লিজ। এতে আমি কি করতে পারি? হয়তো রাতের খাবারে বদহজম হয়েছে তোমার, একটু অপেক্ষা করো, ঠিক হয়ে যাবে। না, একদম বদহজম হয়নি। বদহজমে এমন অসহ্যকর যন্ত্রণা হয় না। এমন ব্যথা আমার আগে কখনো হয়নি। সেতু মৃদু হাসল। এইটুকু সময়ের জন্য ব্যথায় কাতর হয়ে যাচ্ছ, আর আমাকে সপ্তাহে 7 দিন এই ব্যথা নিয়ে সমস্ত কাজ করতে হয়, সেই সাথে তোমার অবহেলাও সহ্য করতে হয়। ফয়সাল এবার বুঝতে পারল সেতুর অবস্থা। সে কিছু বলতে চাইল, তবে পারল না। সেতু বলল, একটু অপেক্ষা করো, ঠিক হয়ে যাবে। তবে সেই ব্যথা আর ঠিক হলো না। বিকেল হয়ে এলো। ফয়সাল বিছানায় পড়ে গড়াগড়ি খাচ্ছে ব্যথায়, অথচ তাতে সেতুর কোনো হেলদোল নেই। সে নিজে চা নিয়ে এসে বিছানায় বসে একমনে চা পান করতে থাকলো। সেতুর এমন আচরণে হতভম্ব হলো ফয়সাল। সে সেতুকে উদ্দেশ্য করে বলল, আমার কষ্ট হচ্ছে সেতু, অথচ আমার কষ্ট তোমার কিছু আসে যায় না। তুমি আমায় এড়িয়ে যাচ্ছ সকাল থেকে। আমি তোমাকে কতবার ডেকেছি, অথচ তুমি না শোনার ভান করে নিজের কাজ করে যাচ্ছ। এমন করছো কেন তুমি? সেতু চায়ে চুমুক দিয়ে বলল, কেমন করছি আবার? তুমি যেমন ব্যবহার করো ঠিক তেমন ব্যবহার তোমায় ফিরিয়ে দিচ্ছি। মানে? মানে আবার কি? মনে আছে আমার যখন পিরিয়ড হয় তখন তুমি কেমন ব্যবহারটাই না করতে? একটা জানোয়ারের সাথেও বোধহয় এমন ব্যবহার করা হয় না। এতটা তাচ্ছিল্য করেছো আমায় যে তোমার কষ্টগুলো আমার হৃদয় ছুঁতে পারছে না। ঠিক তোমার মতো এই ব্যথা নিয়েই আমি কাতরাতে থাকি, আর আশায় থাকি তুমি অন্তত আমায় বুঝবে। তোমার সামান্য সাহায্যের আশায় হাপিত্তেশ করতে থাকি, কিন্তু তুমি আমায় এড়িয়ে যাও বারবার। আমায় অপবিত্র মনে করো। তুমি ভুলেই যাও যে তোমার মায়ের পিরিয়ড হয় বলেই তুমি জন্ম নিতে পেরেছো। ফয়সাল এবার নিজের ভুল ঠিকই বুঝতে পারে। অনুতপ্ত হয়ে মাথা নিচু করে ফেলে সে। কাঁদতে কাঁদতে সেতুর হাত ধরে বলে, এবার বুঝতে পেরেছি তোমার কষ্ট। এই অসহ্যকর ব্যথা সহ্য করে তুমি 7টা দিন কত কষ্ট করো, আর আমি অবহেলা করে তোমার কষ্ট আরও বাড়িয়ে দেই। আমায় ক্ষমা করে দাও সেতু। আমি যে অন্যায় করে ফেলেছি তোমার সাথে। এই যুগের ছেলে হয়েও পিরিয়ড নিয়ে সব ফালতু ভাবনা নিয়ে পড়েছিলাম। তুমি আমায় শাস্তি দাও। তার আর কোনো প্রয়োজন হবে না। তুমি তোমার শাস্তি পেয়ে গেছো। তোমার এই পেট ব্যথা একটা ঔষধের জন্য হয়েছিল, যেটা আমার বান্ধবী আঁখি আমায় দিয়েছিল, যেন তোমায় আমার কষ্ট অনুভব করাতে পারি। ভবিষ্যতে আশা করি ওই ওষুধের প্রয়োজন পড়বে না আর। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। আর তোমার সাথে আমি দুর্ব্যবহার করব না। পিরিয়ডের সময় দূরে ঠেলে দেব না, বরং আগলে রাখব। বিশ্বাস রাখো শেষবারের মতো। সেতু হালকা হেসে ফয়সালের হাতে হাত রাখে। পিরিয়ড হলে নারীদের অপবিত্র মনে করে দূরে ঠেলে দেবেন না। মনে রাখবেন, নারী পিরিয়ডের ব্যথা সহ্য করে বলেই সন্তানের জন্ম হয়। নাকের নটটা খুলে রাখি। আমি শেরওয়ানি খোলার আগে কি তোমার অনুমতি নিয়েছি? না। তো তুমি কেন নিচ্ছ? কথার পিছে কথা না বাড়িয়ে আমি নৎস ও বাকি জুয়েলারিগুলো খুলে রাখলাম। ড্রেসিং টেবিলের আয়নায় আর চোখে তার প্রতিচ্ছবি দেখছি। মানুষটার দুচোখ জুড়ে বিরক্তির ছাপ স্পষ্ট, ঠোঁট জুড়ে ব্যর্থতা, আর কপালের ভাঁজে শতভাগ কর্পোরেট বিষণ্ণতা। অথচ মনোবাসনা ছিল ওই চোখে চোখ রেখে অবিশ্বাসের গল্পগুলো সমাপ্তি টানার, আর কপালে ভরসার হাত রেখে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনের গতি বাড়িয়ে দেওয়ার। তবে সময় ফুরোয়নি এখনও। জমাট বাঁধা মেঘের বৃষ্টির পর একটুখানি রোদ তো উকি দেবেই। খেয়েছ? নেহায়ের দায়িত্বের ভারে পড়ে প্রশ্নটা করা হয়েছে বোঝা যাচ্ছে। আমি ঠান্ডা কণ্ঠে প্রতি উত্তর করলাম, হ্যাঁ, কিন্তু তৃপ্তি হয়নি। কাউকে খাবার দিয়ে যেতে বলবো? তুমি খাবে? দেখি। ঘুমোবে? জেগে থেকে কি করব? শাড়ির আঁচলটা গুটিয়ে নিয়ে দুপা ভাঁজ করে বিছানায় তার পাশে গিয়ে বসলাম। আমাকে দেখতে পারো। আজকের সব সাজসজ্জা তোমাকে ঘিরেই করা। তুমি না দেখলে বৃথা যাবে না। ওপাশ থেকে প্রতিউত্তর না পেয়ে বিছানার চাদরে এলোমেলো আঙ্গুল নাড়াতে লাগলাম। উদ্দেশ্য হচ্ছে চুরির ঝনঝন আওয়াজে তার বিরক্তির কারণ হওয়া। খানিক বাদে, কি চাচ্ছ? কপালে আঁচড়ে পড়া চুলগুলো কানের পাশে গুজিয়ে দিয়ে বললাম, তোমাকে, কিন্তু পাচ্ছি কই। আবারও নীরবতা। সাহস করে এবার আমি তার চোখে চোখ রাখলাম। সুখী এবং সুন্দর থাকতে হলে কি কি লাগে? এক মুহূর্ত সময় না নিয়ে সে এক নিঃশ্বাসে বলে গেল, সাউন্ড স্লিপ, প্রপার ফিজিক্যাল এক্সারসাইজ, ড্রিঙ্কিং ওয়াটার, বেসি স্ট্রেস, হেলদি ফুড চার্ট। ইউ উইল সি দ্য ডিফারেন্স বাই ইউর ওন। আমি মুচকি হেসে দৃষ্টি নামিয়ে নিলাম।
কিন্তু আমার সুখের আর সৌন্দর্যের উপকরণ একটাই, তুমি। বাকি জীবনের সমস্ত কোলাহলে আমি তোমার নীরব সঙ্গ উপভোগ করতে পারবো। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না আমার জন্য। আজকে সবটুকু বর্ণালী আয়োজন আমাকে ঘিরে, আমাদের ঘিরে। এত এত শুভকামনা, সবুজ মরিচ বাতি, লাল শাড়ির উৎফুল্লতা, সব কিছুই আমাদের বরণ করে নেওয়ার জন্য। ভাবতে পারছো কতখানি কামনার মুহূর্ত আমরা উপেক্ষা করে কাটাচ্ছি? এবার বুঝতে পারছি আম্মাকে দিয়ে এত ঘায়াল করলে। কি দিয়ে? মিষ্টি মধুর বুলি দিয়ে। আমি খানিকটা সরে বসলাম। তুমি ঘায়াল হচ্ছ না কেন? যাকে ভালোবাসতে তার প্রতি মোহ এখনো কাটেনি বলে? একজনকে ভালো লাগতো, এটাকে ভালোবাসা বলা যায় না। তবে এই যে এত দ্বিধা, কিসের? অপারগতার। মানে? তোমাকে জানার পর থেকে হাজারটা অব্যক্ত অনুভূতি জমেছে চোখের কোণে, শব্দের রূপ দিতে পারিনি। অনেক কথা জমে গেলে যেমন আর কোনো কথা থাকে না, ঠিক তেমনি অনেক মুগ্ধতা জমে গেলে আর কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না। আবার রাগ বিরক্তি, এসব কিসের জন্য? নিজের জন্যই। তোমাকে আমার করে নিতে বড্ড বেশি সময় নিয়ে ফেলেছি, তাই। রাত 3:17। নির্বাক দৃষ্টি নিয়ে দুজন দুজনের দিকে চেয়ে আছি। চোখ জুড়ে একটুখানি অবিশ্বাস আর অনেকখানি আকুলতা। আচমকা সশব্দে হেসে উঠলাম দুজনেই। চুলে হাত খোপা করতে করতে বলতে লাগলাম, আমাদের ম্যাচিউরিটি আর কবে আসবে? বিয়ের 8 বছর হলো আজ, তবু আমাদের ছেলে মানুষই গেল না। এখনও প্রত্যেক অ্যানিভার্সারিতে আমাদের 8 বছর আগের এই রাতের কথোপকথনগুলো না ওড়ালে চলে না। পাশ থেকে সে বলল, এ ছেলে মানুষগুলো বেঁচে থাকুক বরং, নয়তো যান্ত্রিক জীবন পাংশে হয়ে যাবে। ভালো কথা, তুমি আজ লাল জামদানিটা পরলে না কেন? তোমার বন্ধুর বিয়ে, বন্ধুর সাথে ম্যাচ করে তুমি শেরওয়ানি পরতেই পারো, কিন্তু নববধূর সাথে আমার প্রতিযোগিতায় নামাটা বেমানান হয়ে যেত। তবুও তো বাসায় ফিরে নাকি বিয়ের নটটা পরে নিয়েছিলাম। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় উল্টো পাশ থেকে একটা প্রশ্নের সঞ্চার হলো। বিয়ের দিন নিয়ে আমাকে ঘিরে তোমার কোনো অভিযোগ আছে? বালিশ ঠিক করতে করতে উত্তর দিলাম, আমি অভিযোগ জমিয়ে রাখি না, হয় ক্ষমা করে দিই, নয়তো সরে আসি। এটা আমার প্রশ্নের উত্তর না। সমাপ্তিটা এত সহজ আর সুন্দর হবে জানলে শুরুর সময়টুকু আরও স্বস্তিতে কাটাতে পারতাম, উপভোগ করতে পারতাম। অহেতুক দুশ্চিন্তায় রেখেছিলে। 8 বছর পর কি ক্ষতিপূরণ চাচ্ছ? ক্ষতিপূরণে সেই সময়গুলো ফিরে আসবে না। সময়কে এমনিতেও আটকে রাখতে পারতে না। আর তোমাকে? সে রহস্যময় দৃষ্টি নিয়ে আমার কাছে এগিয়ে এলো। আটকে রাখুনি, জড়িয়ে ফেলেছ। এবার বলো তো, ভালো আছো? আমি তার বুকে মাথা রাখলাম। ভালো রেখেছ। কলিং বেল বাজতেই রিমা গিয়ে দরজা খুলে দিতেই রিমা দেখল ওর স্বামী রাজ আর রাজের পাশে রাজের বয়সী একজন ছেলে হাসি মুখে দাঁড়িয়ে আছে। রাজ শান্ত স্বরে রিমাকে বলল, রিমা, ওর নাম সুমন। সুমন আমার ছোটবেলার বন্ধু, আর সুমন ও আমার স্ত্রী রিমা। সুমন রিমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। রিমা শান্ত স্বরে বলল, তোমরা বাহিরে দাঁড়িয়ে কেন? রাজ, ওনাকে নিয়ে ভিতরে এসো। সুমন, ভেতরে চল। রাজ আর সুমন বাসার ভিতরে প্রবেশ করে ড্রয়িং রুমের সোফায় বসে। রিমা দরজা আটকে দিয়ে রান্নাঘরে চলে যায়। ঘণ্টাখানিক পর সুমন আর রাজ ডাইনিং টেবিলে খাবার খেতে বসেছে। রিমা যত্ন নিয়ে সুমন আর রাজের প্লেটে খাবার পরিবেশন করছে। সুমন খাবার খেতে খেতে বলল, বাহ, খাবার তো খুব মজা হয়েছে। নিশ্চয়ই ভাবির হাতের রান্না। রাজ রিমার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, সবসময় রিমাই রান্না করে। সুমন রিমার দিকে তাকিয়ে একটু হেসে বলল, ভাবির হাতে নিশ্চয়ই জাদু আছে। আমি তো ভাবির হাতের রান্না করা খাবারের পুরোপুরি ফ্যান হয়ে গেলাম রে রাজ। আঙুল চেটে পুটে খেতে হচ্ছে, এমন অবস্থা আমার। রিমা সুমনের কথায় কিছুটা লজ্জা পায়। সেই দিনের মতো সুমন খাবার খেয়ে ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করছে। রাজ শান্ত স্বরে সুমনকে বলল, তুই কি থাকার জন্য কোনো ফ্ল্যাট পেয়েছিস? সুমন মলিন স্বরে বলল, না রে দোস্ত, অনেক খুঁজলাম, কিন্তু ব্যাচেলরকে কেউ একলা ফ্ল্যাট ভাড়া দিতে রাজি না। ফ্যামিলিদের সাথে শেয়ার করে থাকার কথাও চিন্তা করেছিলাম। কয়েকটা বাসাও দেখলাম, তাদের সাথে কথা বললাম, কিন্তু কেউ তাদের রুম শেয়ার করতে ইচ্ছুক না। আসলে ফ্যামিলি বাসাগুলোতে পরিচিত বিশ্বস্ত লোক না পেলে কেউই তাদের রুম শেয়ার করতে রাজি হয় না। দেখি যদি আশেপাশে একান্তে কোনো ফ্ল্যাট না পাই, তাহলে ছেলেদের হোস্টেলে উঠতে হবে। রাজ শান্ত স্বরে বলল, ছেলেদের হোস্টেলগুলো তো অনেক দূরে আমাদের অফিসের এরিয়া থেকে। অত দূর থেকে যাতায়াত করতে গেলে তো তোর মিনিমাম 1 ঘন্টা বেশি সময় লাগবেই, আর তাছাড়া ভাড়াও তো কম যাবে না। সুমন হতাশার স্বরে বলল, তাছাড়া তো কোনো উপায় দেখছি না। এই স্বল্প বেতনের চাকরিতে এতটা লম্বা লস ঘাড়ে নিয়ে চলতেই হবে, কিছু করার নেই। রাজ কিছু সময় ভেবে বলল, যদি তোর কোনো সমস্যা না থাকে তাহলে তুই আমাদের ফ্ল্যাটেই একটা এক্সট্রা রুম আছে, সেখানে উঠতে পারিস। খাওয়া দাওয়া না হয় আমাদের এখানেই করবি, এতে আমার বা রিমার কোনো সমস্যা হবে না। সুমন মনে মনে এটাই চাইছিল, যেন রাজ ওকে তাদের ফ্ল্যাটেই থাকার কথা বলুক। সুমন খুশি হয়ে বলল,
না না, আমার কোনো সমস্যা নেই। বরং তুই তোর ফ্ল্যাটে অফার করলি, এটা আমার জন্য অনেক ভালো হলো। আর রইল খাবারের বিষয়, ভাবির হাতে রান্না করা সুস্বাদু খাবার খেতে পারবো, এটাই তো আমার জন্য সুবর্ণ পাওয়া। এরপর সুমন রাজের ফ্ল্যাটে একটা রুমে ওঠে। কয়েকদিন পর সুমন খাবার খাওয়ার জন্য বাসায় এসে কলিং বেল বাজায়। কলিং বেল বাজতেই রিমা গিয়ে দরজা খুলে দেয়। সুমন রিমাকে দেখে বুঝতে পারে রিমা মাত্রই গোসল শেষ করে বের হয়েছে। সুমন রিমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিমা সুমনের তাকিয়ে থাকা দেখে বলল, ভাইয়া ভিতরে আসুন। সুমন বাসার ভিতর প্রবেশ করে রিমার দিকে আবারও তাকায়। রিমা দরজা আটকে দিয়ে বলল, আপনি ডাইনিং টেবিলে বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। সুমন ডাইনিং রুমে গিয়ে চেয়ার টেনে বসে। রিমা সুমনের সামনে দাঁড়িয়ে খাবারের প্লেট রাখতে ধরলে সুমন রিমার হাত ধরে রিমার দিকে তাকায়। রিমা অবাক স্বরে বলল, ভাইয়া আপনি আমার হাত ধরলেন কেন? আমার হাত ছাড়ুন। এই বলে রিমা একটানে সুমনের হাতের ভাঁজ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে সুমনকে আর খাবার বেড়ে না দিয়ে নিজের রুমে চলে যায়। সুমন একাই খাবার বেড়ে নিয়ে খাওয়া শেষ করে অফিসে চলে যায়। রাতে রাজ বাসায় ফিরে রুমে প্রবেশ করে দেখে রিমা মাথা নিচু করে বিছানায় বসে আছে। রাজ শান্ত স্বরে প্রশ্ন করল, কোনো সমস্যা হয়েছে রিমা? ওভাবে মাথা নিচু করে বসে আছো কেন? প্রথম দিন থেকেই তোমার বন্ধুর আমার দিকে অন্যরকমভাবে তাকানোর বিষয়টা আমি খেয়াল করেছিলাম রাজ। উনি আমার দিকে খারাপ নজরে তাকিয়ে থাকেন সবসময়। আর তোমরা তো একই অফিসে চাকরি করো, তাহলে তুমি আর উনি আলাদা সময় খাওয়ার জন্য বাসায় আসো কেন? আর আজকে দুপুরে খাবার দেওয়ার সময় তোমার বন্ধু তো আমার হাত এমনভাবে ধরেছিলেন, ছাড়ার নামই নিচ্ছিলেন না। উনার এমন অস্বাভাবিক আচরণগুলো আমার ভালো লাগছে না রাজ। তুমি না থাকাকালীন ওনার উপস্থিতি আমাকে ভীষণ অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে। রাজ রিমার কথাগুলো গুরুত্বের সহিত না নিয়ে হাসি দিয়ে বলল, আরে এসব কি বলছো তুমি রিমা? ও তাকানোর বিষয়টা হয়তো তোমার মনের ভুল। সুমন অনেক ভালো ছেলে, আর আমার ছোটবেলার বন্ধু। তোমার সাথে এমন কোনো কাজ কখনো করবে না যাতে তুমি বা আমি কষ্ট পাই, সে বিশ্বাস আমার আছে ওর প্রতি। এসব নিয়ে ভেবো না তো আর। তাহলে আজকে যে ইচ্ছেকৃত আমার হাত ধরলো সেটা? আরে হয়তো মজা করেছে তোমার সাথে, এইসব নিয়ে চিন্তা করো না তো। রিমা বেশ বিরক্ত হয় রাজের মুখে এমন কথা শুনে। রাজ যতই গুরুত্বহীনভাবে দেখুক না কেন, সুমনের এসব আচরণগুলো কিন্তু রিমা একজন মেয়ে হিসেবে ঠিকই বুঝতে পারে কোন দৃষ্টি তাকে ভালো চিন্তা নিয়ে দেখছে আর কোন স্পর্শ তাকে অস্বস্তিতে ফেলছে। তাই রিমা রাজ আর সুমনের আড়ালে পুরো বাসাতেই সবগুলো বেডরুমে, ড্রয়িং রুমে, ডাইনিং রুমে, রান্নাঘরে গোপন ক্যামেরা লাগিয়ে নেয়। রিমা অসুস্থতার ভান করে বিছানায় শুয়ে আছে। রাজ আর সুমন সকালেই অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছে। কিছু সময় পর সুমন প্রতিদিনের মতো বাসায় আসতেই দেখে মূল দরজা খোলা। সুমন বাসার ভিতর প্রবেশ করে ড্রয়িং রুম, রান্নাঘর, ডাইনিং রুম কোথাও রিমাকে দেখতে না পেয়ে রিমা আর রাজের রুমে প্রবেশ করে দেখে রিমা বিছানায় শুয়ে আছে। সুমন রিমার সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে ভাবি? আপনার শরীর খারাপ নাকি? শরীরটা কেমন যেন খারাপই লাগছে আজ। সুমন রিমার ব্রেন ওয়াশ করার জন্য মনে মনে ভাবে, এটাই সুযোগ রিমার মনে রাজকে নিয়ে খারাপ ভাবনা ঢুকানোর। আমি এখন রিমাকে রাজকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে আমাকে বিয়ে করার প্রস্তাব দেব, তাহলে 16 গলা পূর্ণ হয়ে যাবে। সুমন নিজের চিন্তার ঘর থেকে বেরিয়ে রিমাকে বলল, রাজ আপনার কেমন স্বামী বুঝি না। নিজের অসুস্থ স্ত্রীকে একলা ঘরে রেখে অফিসে কাজ করছে কি করে? আমি হলে কখনোই আমার বউকে একলা রেখে বাসার বাইরে যেতাম না। আমার কাছে আমার কাজের থেকে বউয়ের খেয়াল রাখা, তাকে সময় দেওয়াটাই বেশি জরুরি। রিমা একটু হেসে শোয়া অবস্থা থেকে উঠে বসে। সুমন রিমার পাশে বসতেই রিমা কিছুটা অবাক হয়ে সাইডে সরে বসে। সুমন আবারও বলল, ভাবি আমি আপনাকে একটা ভালো প্রস্তাব দিচ্ছি। আপনি রাজকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করুন। আমি আপনাকে অনেক সুখে রাখবো, আপনার যত্ন নেব, আপনার কোনো ধরনের অসুবিধা হতে দেব না। রিমা অবাক স্বরে বলল, এসব কি বলছেন আপনি ভাইয়া? আপনি আমার স্বামীর অনেক ভালো বন্ধু। আপনাকে আমি প্রথম দিন থেকেই আমার বড় ভাইয়ের জায়গায় বসিয়েছি। আর আপনি আপনার বন্ধুর স্ত্রীকে এই ধরনের বাজে প্রস্তাব দিচ্ছেন কি করে? আপনার বিবেক বুদ্ধি কি কাজ করা বন্ধ করে দিয়েছে? আমি এসব সম্পর্কের বাছবিচার করে কোনো সিদ্ধান্ত নেই না। আপনাকে প্রথম দিন দেখা মাত্রই আমার অনেক পছন্দ হয়েছে, তাই কোথাও বাসা পাচ্ছি না রাজার কাছে এমনটা বলা মাত্রই রাজা আমাকে বাসে থাকতে দিয়েছে। এতে আমি আপনার আরও কাছাকাছি থাকতে পেরেছি। রাজ অফিসে কাজ করতে ব্যস্ত থাকত, সেই সুযোগে আমি বাসে আসতাম, আপনাকে মন ভরে দেখতে পারতাম, আপনার সাথে একান্তে সময় কাটাতে পারতাম। যদিও আপনি সবসময় আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করেছেন, এতে আমার খারাপ লাগলেও মেনে নিয়েছিলাম। কিন্তু আজ আর আপনাকে নিয়ে আমার মনের কথাগুলো, অনুভূতিগুলো প্রকাশ না করে পারলাম না। কথাগুলো বলতে বলতে সুমন রিমার দিকে আরেকটু সরে বসে রিমার হাত ধরে। রিমা রেগে গিয়ে নিজের হাত একটানে সুমনের হাতের ভাঁজ থেকে ছাড়িয়ে বিছানা থেকে নেমেই সুমনের পাশে দাঁড়িয়ে সজোরে ওর গালে একটা থাপ্পড় দিয়ে রাগী স্বরে বলল, নির্লজ্জ, বেহায়া লোক কোথাকার! আমার স্বামী আপনাকে খুব ভালো একজন বন্ধু মনে করে এ বাসায় থাকতে দিয়েছে, আর আপনি আমাকে এই ধরনের বাজে প্রস্তাব দিচ্ছেন, আবার স্পর্শ করার চেষ্টা করছেন। রিমার এমন কাজে সুমন নিজেকে সামনে নিয়ে বলল, 2 টাকার মেয়ে তুই আমাকে থাপ্পড় দিলি? রাজা বাসায় ফেরুক, তারপর দেখ তোর নামে কি কি সব বলি ওকে।
আজই তোর এ বাসায় আর রাজের শেষ দিন হবে। তখন তুই আমার পায়ের কাছে এসে পড়বি আর বলবি তোকে যেন আমি গ্রহণ করি। রিমা সুমনের কথা সশব্দে শুনে হাসতে থাকে। রিমাকে এভাবে হাসতে দেখে সুমনের রাগের মাত্রা আরও বেড়ে যায়। সুমন আর এক মুহূর্তের জন্য রিমার ঘরে না দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিছু সময় পর সুমন রাজকে নিয়ে আবার বাসায় আসে। সুমন আর রাজ রুমে প্রবেশ করতেই দেখে রিমা বিছানায় বসে আছে। সুমন রাজকে বলল, রাজ, জানি বিষয়টা তুই শুনলে অনেক কষ্ট পাবি, কিন্তু এবার বিষয়টা আমার হাতের বাইরে চলে গিয়েছে। ভেবেছিলাম তোকে কিছু বুঝতে দেব না, জানতে দেব না, কিন্তু আজ না জানি আর পারছি না। প্রথম দিন থেকে তোর বউ আমার দিকে অন্য নজর, অন্য চিন্তাধারা নিয়ে তাকিয়ে থাকতো। তুই না থাকাকালীন আমি যখন কাজ না থাকায় বাসায় খাওয়ার জন্য আসতাম, তোর বউ খাবার দেওয়ার বাহানায় আমার হাত ধরত, শরীরের অঙ্গভঙ্গি পরিবর্তন করত, কোনো কারণ ছাড়াই আমার শরীরের উপর পড়ার চেষ্টা করত। আজ বাসায় আসতে তোর বউ আমাকে এই রুমে ডেকে এনে বলেছে সে আমাকে অনেক পছন্দ করে, সে তোকে ডিভোর্স দেবে আর আমাকে বিয়ে করতে চায়। তুই নাকি ওকে সময় দিস না, কেয়ার করিস না, আরও অনেক কথা বলেছে। আমার ভীষণই খারাপ লেগেছে এই প্রস্তাবে, তাই আজ সব তোকে বলেই দিলাম। রাজ সুমনের কথা শুনে অবাক হলেও রিমা হাসছে। রাজ অবাক স্বরে বলল, এসব তুই কি বলছিস সুমন? রিমা এমন কাজ করতেই পারে না। আমি সত্যি বলছি রাজ, তুই আমার খুব ভালো একজন বন্ধু, তাই তোকে এতদিন এসব বলে কষ্ট দেয়নি। ভেবেছিলাম তোকে জানালে তোদের আবার সংসারে অশান্তি হবে, তাই আমি ভাবিকে অনেক বোঝানো ট্রাই করেছিলাম এগুলো ঠিক না। রাজ আপনাকে অনেক ভালোবাসে, ও এসব জানতে পারলে অনেক কষ্ট পাবে, কিন্তু কোনোভাবেই আমি তোর বউকে বুঝাতেই পারিনি। আজ তোর বউর অত্যাধিক বাড়াবাড়ি দেখে আর না বলে থাকতে পারলাম না। রাজ এবার রিমাকে বলল, রিমা, সুমন এসব কি বলছে? আর তুমি বা কিছু বলছো না কেন? আমার মুখে বলার মতো কোনো কথা নেই রাজ, আমি শুধু একটা জিনিস দেখাবো তোমাকে আর তোমার ইনোসেন্ট ভালো মানুষ বন্ধুকে। রিমার এমন কথা শুনে সুমন চিন্তায় পড়ে যায়। রাজ অবাক স্বরে প্রশ্ন করল, কি দেখাবে? দেখাও। রিমা রাজের ল্যাপটপ নিয়ে এসে রাজ আর সুমনের দিকে করে বিছানার উপর রেখে একটি ভিডিও প্লে করে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে সুমন রিমাকে কি কি কথা বলেছে, আর রিমার হাত ধরতেই রিমা যে সুমনকে থাপ্পড় দিয়েছিল সেটাও এখানে দেখানো হয়েছে। সুমন ভিডিওটি দেখে অনেক ভয় পেয়ে যায়। রিমা রাজকে বলল, আমি এর আগেও তোমাকে এই ব্যাপারে বলেছিলাম, কিন্তু তুমি গুরুত্ব দাওনি। তোমার বন্ধুর প্রতি তোমার এতটাই অগাধ বিশ্বাস ছিল যে আমার কথাগুলো একটু সময় নিয়ে ভাবতেও চাওনি। তাই গোপনে আমাদের রুমে সহ পুরো বাসার বিভিন্ন কর্নারে ক্যামেরা লাগিয়েছিলাম, আর তাই সত্যিটা এখন নিজ চোখেই দেখতে পেলে তুমি। রাজ অত্যাধিক রেগে গিয়ে সুমনের কলার চেপে ধরে বলল, এসব করার জন্য তোকে আমার বাসায় থাকার অনুমতি দিয়েছিলাম আমি? তুই এতটা খারাপ, চরিত্রহীন, লম্পট, বেয়াদব আমি ভাবতেও পারিনি। রিমা তো এর আগেও আমাকে তোর ব্যাপারে এসব বলেছিল, কিন্তু আমি গাধার মতো ওর কোনো কথাই বিশ্বাস করিনি। তোকে তো আমার বন্ধু বলতে লজ্জা করছে। ছি, ধিক্কার দি তোর মতো বন্ধুকে। রাজ সুমনকে ধাক্কা দিয়ে বলল, বেরিয়ে যা আমার বাসা থেকে, আর কখনো আমার বাসায় আসার চেষ্টাও করবি না তুই। তোর মতো বন্ধুর কোনো দরকার নেই আমার। আজ থেকে আমি ভাববো সুমন নামের আমার কোনো বন্ধু ছিল না কখনো। ভুলও আমার সাথে কথা বলার বা যোগাযোগ করার চেষ্টা করবি না। দেখ রাজ, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা, নয়তো তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আমি। সুমন মাথা নিচু করে নিজের জিনিসপত্র নিয়ে রাজের বাসা থেকে চলে যায়। রাজ রিমার হাত ধরে অনুনয় স্বরে বলল, সরি বউ, আমি বুঝতে পারিনি সুমন এমন নিম্ন মানসিকতার ছেলে হতে পারে। তোমার কথা বিশ্বাস না করে তুমি কষ্ট পেয়েছ, আমি তার জন্য অনেক দুঃখিত। আমি তোমার অবস্থা বুঝতে পেরেছি রাজ। নিজের আপনজন ভাবা মানুষগুলোকে নিয়ে এমন নিম্ন মানসিকতার কথা শুনলে প্রথমত বিশ্বাস করা যায় না, তা আমি বুঝেই তোমাকে প্রমাণ দেওয়ার ব্যবস্থা করেছি। এখন আর নিজের মাঝে কোনো খারাপ লাগা রেখো না, আমিও রাখছি না। আমরা আবার দুজন দুজনকে ভালোবেসে আমাদের সংসার করব। অতঃপর রাজা রিমা আবারও একে অপরকে ভালোবেসে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে। মোহনা রান্নাঘর থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রুমে ঢুকতেই দেখতে পেল প্রতিদিনকার মতো আজও আদিত্য ল্যাপটপ নিয়ে কাজে ব্যস্ত। মোহনা মনমরা হয়ে রুমে ঢুকল। আদিত্য আগের মতো এখনও কাজের ভেতরে ঢুকে আছে। আদিত্য খাটে হেলান দিয়ে ল্যাপটপের দিকে দৃষ্টি দিয়ে আছে, কাজে মগ্ন। মোহনা এগিয়ে গেল। আদিত্য, কাল একটু সময় হবে তোমার? কয়েকদিন ধরে ভীষণ মাথা ব্যথা, একটু ডাক্তারের কাছে যেতাম। আদিত্য মোহনার কথা শুনে বিরক্ত হল, সেটা তার ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে। সে কাজের মাঝে ল্যাপটপ থেকে চোখ না ফিরিয়ে বলে উঠল, আমার সময় নেই, কাল ইম্পর্টেন্ট মিটিং আছে। মোহনা জানত আদিত্য এমন কিছুই বলবে, তবু সে আদিত্যের দিকে আরেকটু এগিয়ে গেল। আপনার তো প্রতিদিনই কাজ থাকে, আপনি একটু সময় করে ছুটি নিন না। অনেকদিন কোথাও একসাথে ঘোরা হয় না, আর ডাক্তারের কাছেও যাব। আদিত্য ল্যাপটপ থেকে চোখ ফিরিয়ে মোহনার দিকে ফিরে তাকাল। আশ্চর্য, এই দিনই তো ঘুরে আসলাম। এই দিন কই, গুনি গুনি 2 মাস হয়ে গেল। এর মধ্যে এই বাসায় আমার দম বন্ধ লাগছে একা থাকতে থাকতে। তোমার কাছে 2 মাস হলেও আমার কাছে এই দিনই।
একটা দিন অফিস মিস করা মানে আমার কতগুলো টাকার লস, সেটা তুমি ভাবতে পারো? মোহনা জবাবে কিছু না বলে দাঁড়িয়ে রইল। সে জানতো এমন কিছুই হবে, তবুও সেধে পরে বলতে গেল, কারণ সারাদিন একা বাসায় থাকতে থাকতে তার মন অসুস্থ হয়ে পড়েছে। আদিত্য আবারও কাজে মনোযোগ দিল। ল্যাপটপ থেকে চোখ না ফিরিয়ে বলে উঠল, আর তুমি হাজার জোরাজোরি করলেও আমি সময় দিতে পারবো না। এবার অনেক টাকা ডিল এটা। আর তোমার হয়তো মাইগ্রেনের সমস্যা, তুমি ডাক্তারের কাছে গাড়ি নিয়ে চলে যেও। মোহনা মলিন হাসল। সে সব কষ্টকে আড়াল করে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে হেসে বলল, হ্যাঁ, হয়তো মাইগ্রেন হবে আর কি, কিন্তু ওই গতবার ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেদিন উনি 1 সপ্তাহ পরে স্বামীকে নিয়ে যেতে বলেছিল, কিন্তু আমার আর যাওয়া হয়নি। আজ 1 মাসের চেয়ে বেশি হচ্ছে, তাই তোমাকে নিয়ে যেতে চাইছিলাম। ভেবেছিলাম ডাক্তারও দেখাবো আর একটু ঘুরবো। তুমি বলিও, আমার স্বামী ব্যস্ত, আমি ড্রাইভারকে বলে রাখবো, আর নয়তো বাসে গিয়ে মাকে নিয়ে যেও। টাকা তো প্রতিদিনই কামাও, একটা দিন মানসিক শান্তিতে থাকো। আদিত্য ল্যাপটপে কাজের ব্যস্ততার মাঝে মোহনার কথা শুনে হাসল। আমার মানসিক শান্তিই হচ্ছে টাকা। আমাদের ভবিষ্যৎও ভাবতে হবে, এখন কষ্ট করলে ভবিষ্যতে ভালো থাকবো। মোহনা এত কিছু মাথায় নিল না। সে আদিত্যের হাসিটা দেখছে। মানুষটা হাসলে কি সুন্দর দেখায়। পৃথিবীতে সুন্দর সুদর্শন পুরুষের মধ্যে বাবার সাথে সাথে এই মানুষটাকেও মনে হয়। আদিত্য ল্যাপটপের দিকে চোখ স্থির রেখে বলে উঠল, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, অসুস্থ হয়ে যাবা না হয়। মোহনার ঠোঁটের কিনারায় মলিন হাসির রেখা দেখা দিল। মানুষটা তাকে নিয়েও অনেক ভাবে, কিন্তু বোঝায় না। এই না যে আদিত্য মোহনাকে ভালোবাসে না বা ইগনোর করে। আদিত্য মোহনাকে অনেক ভালোবাসে। যখন যেটা লাগে সেটা বলার আগেই হাজির হয়ে যায়, সবসময় আগলিয়ে রাখে। আদিত্য মনে করে টাকাই সব, তাই তার প্রচুর টাকার নেশা। মাঝরাত অব্দি এভাবে কাজ করে। এভাবে করে করে মানুষটা নিজেও অসুস্থ হয়ে যাবে, সেটা মোহনা আদিত্যকে বুঝিয়ে ওঠাতে পারে না। তার একটাই কথা, টাকা না থাকলে তারা সুখী হতে পারবে না। সব কিছুর মূল হচ্ছে টাকা, টাকা দিয়ে সুখ কেনা যাবে। কিন্তু মোহনা এটা বুঝিয়ে উঠতে পারে না যে এত বেশি টাকার লোভ ভালো না। যে সময়টা চলে যাচ্ছে সেটা একদিন টাকা হলেও এই সময়টাতে ফিরে এসে আর একটু ভালোভাবে একসাথে মিলেমিশে কাটাতে পারবে না। মোহনার কিছু না বলে অশ্রুসিক্ত নয়নে আদিত্যের দিকে তাকিয়ে বিছানায় শুয়ে পড়ল। এখন রাত 2টা-3টা পর্যন্ত এভাবে কাজ করে যাবে আদিত্য, আর সকালে উঠেই অফিসে চলে যাবে। মোহনাকে একটু ভালোভাবে সময়ও দেয় না। শুয়ে পড়লেও মোহনা আরেকবার শুয়ে ভাবনায় মগ্ন রয়েছে। আদিত্যের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছে, সব কিছু ঠিকঠাক ছিল। আদিত্য ভাবে টাকায় সব সুখের মূল, কিন্তু আসলে কি তা সঠিক? একটা মানুষকে সময় দেওয়ার থেকে বড় সুখ আর কোথাও নেই। সারাদিন মোহনাই বাসায় একা একা পড়ে থাকে। রাতে আদিত্য আসলে একটু কাছে টেনে সময় দেয় না, আর ভাবনাতেও আসে না যে একটা মানুষ তার অপেক্ষাতেই সারাদিন একা একা কাটিয়ে দেয়। এই না যে আদিত্য তাকে ইগনোর করে, সেও ভালোবাসে মোহনাকে, কিন্তু ওই যে টাকায় সব ভাবে সে। কয়েকদিন ধরে মোহনার হঠাৎ হঠাৎ ভীষণ মাথা ব্যথা করে ওঠে, তাই 2 মাস আগে ডাক্তারের কাছে গিয়েছিল। আদিত্যের কাজের চাপ ছিল, তাই সে নিজেই চলে গিয়েছিল। এরপর ডাক্তার মাথার পরীক্ষা দিয়ে রিপোর্ট দেখে বলেছিল এর পরের দিনই যেন আদিত্যকে নিয়ে ওনার কাছে যায়, কিন্তু মোহনা আর যায়নি। আজ হুট করে কাজের মাঝে তীব্র মাথা ব্যথা হওয়ায় অজ্ঞান হয়ে যাওয়ার পরে মোহনা ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভেবেছিল আদিত্যকে একটু বলে একসাথে ডাক্তারের কাছে যাবে, কিন্তু তার হলো না। মোহনা সব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। আদিত্যর কাজ শেষ হতে হতে অনেক রাত গড়ালো। সে আলো নিভানোর আগে মোহনার দিকে এক পলক তাকালো। সে মোহনার মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠল, টাকাই সব কিছুর মূল মোহ। একদিন দেখো আমরা অনেক টাকা পয়সার মালিক হব, সুখী হব। এরপর মোহনার উপর কাঁথা টেনে দিয়ে আলো নিভিয়ে নিজেও শুয়ে পড়ল। সকালে উঠে পাশে আদিত্যকে দেখল না মোহনা, বোধহয় অফিসে চলে গেছে। মোহনার আজ উঠতে দেরি হয়ে গেছে। ইস, মানুষটা তার জন্য না খেয়ে অফিসে চলে গেল। মোহনা আপন মনে বিড়বিড় করে ফ্রেশ হয়ে এলো, আর তারপর কিছু খেতে ইচ্ছে করেনি, তাই রেডি হয়ে সে ডাক্তারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ডাক্তার কি বলল মোহ? প্রতিদিনের মতো রাতে ল্যাপটপে কাজ করতে করতে জিজ্ঞেস করল আদিত্য। মোহনা ফার্নিচার মুছতে মুছতে এক পলক মানুষটার দিকে তাকালো। ও কিছু না, মাইগ্রেনের সমস্যা। আদিত্য আর কোনো জবাব না দিয়ে কাজ করতে লাগলো, আর মোহনা কাঁদো কাঁদো চোখে আদিত্যর দিক থেকে চোখ সরিয়ে ফার্নিচার মোছার ভান ধরল। তার চোখের পানি গড়িয়ে পড়ছে। কেটে গেল বেশ কয়েকদিন। প্রতিদিনের ন্যায় আজও আদিত্য মোহনার আগে ঘুম থেকে উঠল। আদিত্য উঠে মোহনার দিকে এগিয়ে এক পলক তাকিয়ে ফ্রেশ হয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। কাজের মাঝে হঠাৎ করে কল বাজতে আদিত্য বিরক্ত বোধ হল। ভাবল মোহনা কল করেছে। প্রতিদিন এই মেয়েরা 3-4 বারের উপর কল করে কাজে ডিস্টার্ব করে। আদিত্য বিটবিট করে মোবাইলের দিকে না তাকিয়ে কলটা কেটে দিল। পরপর কয়েকবার কল বাজতেই আদিত্য কল ধরে রাগী গলায় বলল, উফ মোহ, তোমায় কয়বার বলবো আমি কাজের সময় কল না দিতে? তাড়াতাড়ি বাসায় এসো আদিত্য। ওই পাশ থেকে মায়ের ভারী কণ্ঠ শুনতেই আদিত্য বলে উঠল, মা, গ্রামের বাড়ি থেকে তুমি কখন এলে? আর তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন মা? তুমি আসো। কেটে গেল অনেকদিন। আদিত্য রুমের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। এখন আর অফিসে যায় না। সে এখন স্তব্ধ হয়ে বসে আছে। মেঝেতে উস্কো খুস্কো চুলে হাঁটু মেরে বসে আছে।
আস্তে করে উঠে দাঁড়িয়ে আলমারির দিকে এগিয়ে একটা অ্যালবাম নিয়ে ধপ করে বসে পড়ল। সেটা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো বাচ্চাদের মতো। রুমের সামনে আদিত্যের মা এসে ছেলের এমন অবস্থা দেখে পাশে মুখ আঁচলে ঠেকে কাঁদছে। আদিত্যের এখনো বিশ্বাস হচ্ছে না তার মোহ আর নেই। সে আরও শক্ত করে ছবিটাকে বুকে জড়িয়ে ধরল। তার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে মোহনা তাকে অনেক অনেক দিন আগে ছেড়ে চলে গেছে। সে আদিত্যের কাছে আর কোনো আবদার করবে না। আদিত্যের মা রুমানা বেগম এসে ছেলের কাঁধে হাত রাখতেই আদিত্য অ্যালবামটা বুকে জড়িয়ে রেখে আরেকটা হাত মাকে জড়িয়ে দিয়ে বাচ্চাদের মতো করে কাঁদতে কাঁদতে বলে উঠল, মা, আমার মোহ, ও একা থাকতে পারে না। ও আমাকে ছাড়া একা থাকতে পারে না মা। এতদিন কিভাবে আছে? সে আর ফিরবে না বাবা, সে তো আর নেই। কেটে গেল 3 মাস। এখন আর কেউ এসে বায়না ধরে না। রুমটা আগের মতোই হয়ে আছে, শুধু মোহনা নেই। অফিসেও আর যায় না। অনীহা এসে গিয়েছে সব কিছুর উপর। এখন আদিত্য বুঝতে পারে টাকা সব কিছু নয়। টাকার পেছনে দৌড়াতে গিয়ে আসল মানুষটাকেই হারিয়ে ফেলল। জীবন সংক্ষিপ্ত এবং এই জীবনে কেউ সুখী নয়। টাকা থাকলে পুরো জীবন পাওয়া যায়, এটা ঠিক। কিন্তু অনেকেরই ভুল, টাকাই সব নয়। কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কটা জীবনে অনেক বড় হয়ে যায়। তাই সময় থাকতে পরিবারকেও সময় দিন। একটা সময় আসবে যে অনেক টাকার মালিক হবেন, কিন্তু সেই টাকা দিয়ে আপনি এই আগের সময়টা ফিরে পাবেন না। এমন অনেক মানুষই আছে যে টাকার খোঁজ করতে গিয়ে পরিবারকে আর সময়ই দেয় না। এমন কারোরই না হোক। টাকা কিন্তু সব নয়। বড় ছেলে মারা গেছে 1 মাস হয়ে গেছে। রুমি রান্না করছে, সে 2 মাসে প্রেগনেন্ট। বৌমা, আমি তোমাকে সাহায্য করছি। না না মা, করতে হবে না, আপনি বসুন গিয়ে। বসেই তো থাকি সারাদিন, তুমি তো একা হাতেই সব করো। এইটুকুনি কাজ আমি একাই করতে পারবো মা। কত ভালো তুমি। আল্লাহ তোমাকে এভাবে শাস্তি কেন দিল মা? কেন অকালে আমার ছেলেটাকে নিয়ে নিল? বলতে বলতে কেঁদে ফেলে মমতা। রুমিরও কান্না পায়। মা থাক না, এসব কথা তুলে আর কি হবে, শুধু শুধু দুঃখ বাড়বে। মমতা চোখের পানি মুছে নেয়। মা, ভাইয়া কল করেছিল, আমাকে যেতে বলেছে। যাব আমি, কিছুদিন থেকে আসি। না না, একদম যাবে না তুমি। তোমার ভাইয়া তোমাকে আবার বিয়ে দিয়ে দিবে, তার জন্য ছেলে খুঁজছে। আপনি কি করে জানলেন? আমাকে বলেছে সে, আর তোমাকে রাজি করাতে বলেছে। তুমি বিয়ে করো না মা, তুমি আমাদের ছেড়ে যেও না। রুমিকে জড়িয়ে ধরে বলে মমতা, আমি বিয়ে করব না মা, আপনাদের ছেড়ে কোথাও যাব না, নিশ্চিত থাকেন। রাতে ডিনার শেষে সিমি আর মমতা বসে আছে। রুমি নামাজ পড়তে গেছে। মা, এভাবে কতদিন চলবে? তুমি মেয়েটাকে কেন যেতে দিচ্ছ না? ওর কি ভবিষ্যৎ নেই? এই সংসারে থেকে ভাবি কেন নিজের ভবিষ্যৎ নষ্ট করবে? কী বা বয়স ভাবির? বুঝতে পারছি, কিন্তু মনটা ওকে যেতে দিতে চাইছে না। ভীষণ ভালোবেসে ফেলেছি মেয়েটাকে। ভালোবাসলে তো হবে না মা, তোমাকেই ভাবিকে রাজি করাতে হবে বিয়ের জন্য। আচ্ছা দেখি। মা দেখি না, যেভাবেই হোক তুমি রাজি করাবা। ভাবির বিয়ে হলে ভাইয়া স্মৃতি ভুলতে পারবে, নতুনভাবে বাঁচতে পারবে, সুন্দর একটা জীবন পাবে, ভালো থাকবে ভাবি। এরই মধ্যে চলে আসে রুমি। কি গল্প করছো তোমরা? তোমাকে নিয়ে কথা বলছিলাম ভাবি। তাই, কি কথা? ভাবি, ভাইয়া মারা গেছে বেশ কিছুদিন হয়ে গেছে। আমরা জানি তুমি তার স্মৃতি নিয়ে খুব কষ্টে বেঁচে আছো, কিন্তু আমাদের ভালো রাখার জন্য সারাক্ষণ মুখে হাসি টেনে রাখো। ভাবি, আমরা চাই তুমিও সুন্দরভাবে বাঁচো, তোমারও সুন্দর একটা সংসার হোক, মন থেকে ভালো থাকো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি সিমি। তুমি প্লিজ বিয়ের কথা বলো না। তা বললে তো হয় না রুমি। কতকাল আর আমাদের জন্য করবে তুমি? তোমারও তো নিজের জীবন গোছানো উচিত। কতটুকুই বা বয়স তোমার? বলতে বলতে মমতার চোখে পানি চলে আসে। আমার জীবন গোছানো মা, আমি আপনাদের সাথেই থাকতে চাই। এভাবেই ভালো আছি আমি। বিয়ে তো একবারই হয় মা। তুমি আমার কথা রাখবে না রুমি? আমি তোমার শাশুড়ি, তোমাকে বলছি। আমি নিজে তোমার বিয়ে দেব, তোমার কোনো কথা শুনতে চাই না। মা আপনি? আর কোনো কথা শুনতে চাই না আমি। মমতা চলে যায়। রুমি কেঁদে ফেলে। ভাবি কেঁদো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কতকাল একা থাকবে তুমি? কতটুকুই বা বয়স তোমার? এভাবে জীবন চলবে না ভাবি। আমি তোমাদের সাথে থাকতে চাই। আমরা আছি তোমার সাথে ভাবি, সারা জীবন পাশে থাকবো। রাতে সালমা সোহেলের রুমে যায়। সোহেল পড়ছিল। বাবা পড়ছিস? সোহেল বই বন্ধ করে সোজা হয়ে বসে। সালমা সোহেলের পাশে বসে। কিছু বলবে মা? বাবা রাগ করবি না তো? মায়ের কথা শুনবি? হ্যাঁ মা, বলো তুমি, এত ফর্মালিটি করতে হবে না। তোর ভাইটা মরে গেছে। রুমিকে আমি খুব ভালোবাসি। তুইও দেখিস কিভাবে আগলে রাখে আমাদের, কত ভালোবাসে। এই মেয়েটাকে বাড়ি ছাড়া করতে মন চাইছে না, কিন্তু রুমির ভাই উঠে পড়ে লেগেছে তাকে বিয়ে দেওয়ার জন্য।
মা, ভাবির বয়স অল্প, তাকে তো আবার বিয়ে করতেই হবে। সে কতকাল এখানে থাকবে? আমাদের জন্য তার জীবনটা কেন নষ্ট করবে? হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পারছি। বলছিলাম কি, তুই বিয়ে করবি রুমিকে, তাহলে ও সারা জীবন আমাদের সাথে থাকতে পারবে। আমি? হ্যাঁ তুই। দেখতে তো রুমি মাশাল্লাহ, তোর কি তাকে পছন্দ না? মা, আমি ওনার থেকে ছোট। তাতে কি, মায়ের আবদার ফেলিস না বাবা। তুই বিয়ে করতে রাজি হয়ে যা, বাড়ির লক্ষ্মী বাড়িতেই থাকুক। উনি কি রাজি হবে? আমি রাজি করাবো। সোহেল কথা বলে না, সালমা খুশি হয়ে যায়। তারপরের দিন বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। রুমি আসে সোহেলের রুমে। সোহেল বসে বসে ফোন দেখছিল। আসবো? হ্যাঁ, আসুন। রুমি ভেতরে ঢুকে সোহেলের পাশে বসে। মায়ের কথায় রাজি হয়েছ না? দেখো, বিয়েটা 2 দিনের জন্য না, সারা জীবনের জন্য। মায়ের কথা শুনে নিজের জীবনটা নষ্ট করবে? পরে কিন্তু ভীষণ আফসোস করতে হবে তোমার। বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবে? সবাই যখন বলবে সোহেল তুই নাকি তোর বিধবা ভাবিকে বিয়ে করেছিস, তখন কি জবাব দিবে? তারপর জানো তো, আমি প্রেগনেন্ট। এটা কাউকে বলিনি, কারণ ওনারা হয়তো বাচ্চাটা নষ্ট করে দিতে বলবে, যেটা আমি পারবো না। সোহেল রুমির কথা শুনে মুচকি হাসে। এতক্ষণ সত্যি ভাবছিলাম বিয়ে করা আমার উচিত হবে কিনা, কিন্তু এখন মনে হচ্ছে বিয়েটা না করলেই নয়। আমার বন্ধুরা মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়ায়, কত সিনিয়র আপুকে প্রপোজ করে। আমি এসবের ধারে কাছে নেই। আমি আমার ভাইয়ের বাচ্চার বাবা হতে চাই। এতে আমার বিন্দুমাত্র লজ্জা করবে না, মাথা ছোট হবে না, বরং সারা জীবন ভালো লাগবে। সোহেলের কথা শুনে রুমির চোখে পানি চলে আসে। তুমি ভুল করছো। আমি ঠিক করছি, আমি আপনাকেই বিয়ে করতে চাই। বিশ্বাস করুন, আমি আপনাকে ভালো রাখবো, খুব সুখে রাখবো। আমি আমার ভাইয়ের অংশকে অন্য কোথাও যেতে দিতে পারি না। সে তার বাবার বাড়িতেই বেড়ে উঠবে, সে তার চাচাকেই বাবা বলে জানবে। আপনাদের দায়িত্ব আমার। তারপর বিয়ে হয়ে যায় ওদের। বিয়ের দিন সবাই জানতে পারে রুমির প্রেগনেন্সির কথা। সবাই ভীষণ খুশি হয়। বিয়ের পরে রুমি সোহেলের কেয়ার দেখে বুঝতে পারে সে ভুল মানুষকে বিয়ে করেনি। বয়সে ছোট হলেও সোহেল খুব কেয়ারিং। কোনো আফসোস নেই সোহেলের চোখে মুখে। পুরুষ মানুষ তো এমনই হওয়া উচিত। মামুন খাবার টেবিলে বসে আছে খাওয়ার জন্য। মাহি তার পাশেই দাঁড়িয়ে আছে। ও কাকিমা, বাবাকে খেতে দাও না, বাবা অফিসে যাবে, তার দেরি হয়ে যাচ্ছে তো। কাঁচা গিলবি নাকি তোর বাবা? রান্না শেষ হয়নি এখনো, বসে থাকতে বল। আর না হলে না খেয়ে চলে যেতে বল। আমার বাবা না খেয়ে কেন যাবে? সারাদিন কি করো তোমরা? সময় মতো একটু খেতেও দিতে পারো না? মাহি কোমরে হাত দিয়ে রান্নাঘরের দিকে খানিকটা এগিয়ে এসে বলে, তোর বাবা বান্দি রেখেছে নাকি আমাকে? তার খাবার নিয়ে বসে থাকতে হবে আমার? সে নিজের খাবার নিজে বানিয়ে নিতে পারে না? এইটুকুনি বাচ্চা, সে আসছে মুখে মুখে তর্ক করতে। তর্ক করবই তো। আমার বাবা আমাদের দুজনে কাজ করার জন্য রুনা আন্টিকে রেখেছে, কিন্তু তুমি তাকে আমাদের কাজ করতেই দাও না, সারাক্ষণ আটকে রাখো। কি বললি তুই? আমি আটকে রাখি? এত বড় কথা বললি? আহ ভাবি, হচ্ছে কি? ও বাচ্চা মানুষ। বাচ্চা মানুষ এত বড় কথা বলে কি করে? এ বাচ্চা। ঠিকই তো বলেছি। ওই তো দেখছি রান্না হয়ে গেছে, তবু তুমি বাবাকে দিচ্ছ না। সাথী চোখ পাকিয়ে তাকায় মাহির দিকে। মাহি সোনা, চুপ করো। এভাবে বড়দের মুখে মুখে কথা বলতে হয় না। বড়রা তাহলে মিথ্যে কেন বলে? আমি মিথ্যে বলি? শুনলে তোমার মেয়ের কথা? বলোই তো, তুমি সবসময় মিথ্যে বলো। মাছ থাকতেও আমাকে বলো মাছ নেই, নুডলস নিজে খেয়ে আমাকে নাই বলো। আমি সব দেখি। সাথী বড় বড় চোখ করে তাকায়। সোনা, চুপ করো, চলো আমার সাথে। মামুন মেয়েকে নিয়ে চলে যেতে নেয়, তখন রুনা সামনে দাঁড়ায়। রান্না হয়ে গেছে, আপনারা বসুন, আমি আনছি খাবার। টেবিলে খাবার এনে রাখে। মামুন খায় আর মেয়েকে খাইয়ে দেয়। রুনা রান্নাঘরে যেতেই সাথী চেপে ধরে। খুব দরদ না? বলছিলাম বলতে খাবার হয়নি, তবুও নাস্তে নাস্তে কেন খাবার এগিয়ে দিলে? মানুষটা না খেয়ে চলে যেত, তাই আর কি। না খেয়ে যেত, মরতো তো আর না। এত দরদ কোথায় থাকে তোমার? ইমপ্রেস করার চেষ্টা করছো, যাতে ফুসিয়ে ফাঁসিয়ে বাড়ির বউ হয়ে যেতে পারো, তাই না? তোমার মতলব আমি ঢের বুঝতে পারছি। ছোট লোকের বড় হওয়ার শখ জেগেছে। রুনার চোখে পানি চলে আসে। আপনাদের মতো বড়লোক হওয়ার আমার কোনো দরকার নেই। উনি মাস শেষে আমাকে মাইনে দেয়, সেই টাকায় আমি আমার বাবা মায়ের মুখে খাবার তুলে দেই। তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। ভালো মানুষই সাজা হচ্ছে? তোর মতলব বুঝি না আমি? এটাই তোকে লাস্ট ওয়ার্নিং। আমার কথায় উঠবি বসবি, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো তোকে আমি। তখন দেখবো কে রাখে তোকে, যত সব। বলেই সাথে চলে যায়। রুনা দীর্ঘশ্বাস ফেলে। উনি মানুষ, এসে থেকে দেখছে উনি এই ছোট্ট বাচ্চা আর তার বাবার উপর অনেক অত্যাচার করে। লোকটা ভালো মানুষ, তাই চুপচাপ থাকে। মামুন অফিসে চলে যায়। রুনা বসে বসে সাথীর পা টিপে দিচ্ছে। তখন মাহি কিছু কাপড় চোপড় নিয়ে আসে। আন্টি, বাবার কাপড় চোপড়গুলো একটু ধুয়ে দিবে?
অফিস থেকে ফিরে বাবার ধুতে অনেক কষ্ট হবে, একটু কষ্ট করে ধুয়ে দাও না গো। সাথী মুখ বাঁকায়। ও কাজ করছে এখন, সর তুই সামনে থেকে। বাবার কষ্ট হলে নিজে ধুয়ে দে, ওকে বিরক্ত করবি না। তুমি এত পচা কেন কাকিমা? আমার বাবা কিছু বলে না বলে তুমি সবসময় এমন করো। তোর বাবা কি বলবে রে আমাকে? সারাক্ষণ খালি মুখে মুখে তর্ক, তোর হাত ভেঙে দেবো আমি। সাথী আরও একটা থাপ্পড় দিতে যায়, রুনা ভাইকে জড়িয়ে ধরে। ও ছোট মানুষ, মারছেন কেন? তুই কথা বলবি না, তুই বলার কে? কাজের মেয়ের মতো থাকবি। বেশি বাড়াবাড়ি করলে একদম বাড়ি থেকে বের করে দেব। মালিকদের ব্যক্তিগত বিষয়ে কথা বলতে হয় না, শিখিসনি তুই? মাহি কাঁদছে, রুনা চুপ করে যায়। আন্টি কথা বলবেই, তুমি বের করার কে? আমার বাবা রেখে দেবে তাকে। সাথী মাহিকে টেনে নিয়ে আরেকটা থাপ্পড় বসিয়ে দেয়, রুনার সাথে সাথে জড়িয়ে ধরে। তোর মুখ আজকে আমি ভাঙবই। এইটুকুনি মেয়ে, তার কথা ছিঁড়ি কি? তোর আন্টির সাথে তোকেও বাড়ি ছাড়া করবো আমি। তখনই মামুন চলে আসে। কি হচ্ছে এসব? ধমক দিয়ে বলে। বাবার কণ্ঠ শুনে মাহি দৌড়ে বাবার কাছে যায়। মামুন মেয়েকে জড়িয়ে ধরে। বাবা, তুমি আন্টিকে আমার মা বানিয়ে দাও প্লিজ। কাকিমা আমাকে আর আন্টিকে খুব কষ্ট দেয়, একটুও শান্তিতে থাকতে দেয় না, সারাক্ষণ ঝামেলা করে। তুমি আন্টিকে আমার মা বানিয়ে দিলে কাকিমা এমন করতে পারবে না, বাড়ি থেকে বের করেও দিতে চাইবে না। রুনাও মাথা নিচু করে কাঁদছে। আমি কিছু বলছি না বলে এটা না যে সবসময় চুপ করে থাকবো। তোমার সমস্যা কি? হাঁড়ি আলাদা করতে চাও? ঠিক আছে, আজকে থেকে তুমি তোমার মতো আর আমরা আমাদের মতো। তাহলে তো আর তোমার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, হাঁড়ি আলাদা করো। রুনা আমার সাথে থাকবে, তাকে আমি বেতন দিয়ে রাখবো। না, আন্টি আমার সাথে থাকবে। রুনাকে জড়িয়ে ধরে বলে মাহি। বেশি কথা বলবি না। উনি আর কারো বাড়িতে কাজ করবে না, আমার মেয়ের মা হয়ে তার সাথেই থাকবে সারাক্ষণ। বলেই মামুন রুমে চলে যায়। খুশিতে মাহি লাফিয়ে ওঠে। ও আন্টি, তুমি আমার মা হবে তো? না করো না প্লিজ, তোমার বাবা মায়ের দায়িত্ব আমার বাবা নেবে, তুমি চিন্তা করো না। বলো হবে মা? রুনা আমতা করে। তারপর মামুন বিয়ে করে নেয় রুনাকে। রুনা নিজের সবটা দিয়ে চেষ্টা করে মাহিকে ভালো রাখার, মামুনের যত্ন নেওয়ার। তাদের সুন্দর একটা সংসার গড়ে ওঠে।